এটা দেখা যাচ্ছে না মনে হয় এদিকে, প্রথমে দেখা যায় না। বন্ধ করে দাও। কন্ট্রাস্ট একটু কমাই দাও, কন্ট্রাস্ট কমাই দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে। তোমরা যারা এইচএসসি 25 এবং 26 শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। যেই ক্লাসগুলোতে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় আলোচনা করছিলাম, অর্থাৎ মুদ্রাস্ফীতির চ্যাপ্টারটা আমরা পড়াশোনা করছিলাম। তো এই মুদ্রাস্ফীতির চ্যাপ্টারে আমরা একটা লেকচার অলরেডি কভার করেছি, তোমরা জানো। আজকে আমাদের দ্বিতীয় লেকচার। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ, আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। ওকে, আশা করি ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ। তোমরা ঠিকমতো শুনতে যদি দেখতে পাও, তাহলে অবশ্যই একটু আমাদেরকে এই ক্লাসটা যাতে সবার কাছে চলে যায়, আমরা একটু ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিব, যাতে বন্ধু বান্ধব যারা আছে তারা আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যেতে পারে। আমাদের সাথে রাজিন রয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। সো তোমরা একটু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমাদের সাথে আমিও শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের হেল্প হয়। তো আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব। মারিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সামিহা আনান, আমাদের সাথে রয়েছে। আসসালামু আলাইকুম। আমি রাহা, আমি আজকে থেকে নিউ জয়েন করলাম। আমার পড়াশোনা অবস্থা খুব খারাপ, আমায় একটু হেল্প করেন অবশ্যই। সামিহা আনান, তুমি হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো করো, ফ্রি লাইভ ক্লাসগুলো। যদি ভালো লাগে তাহলে আমাদের পেইড ব্যাচগুলোতে তুমি ভর্তি হতে পারো। তোমাদের জন্য সবচেয়ে গোছানো হয় যদি পেইড ব্যাচগুলোতে তুমি ভর্তি হতে পারো, কারণ পেইড ব্যাচগুলোতে আমরা একদম গুছিয়ে পড়ে থাকি। সো যাতে তোমাদের অনেক বেশি কি হয় যে তোমরা একদম ফুল একটা প্রিপারেশন নিতে পারো আর কি। তোমরা যারা যুক্ত হচ্ছে আজকের ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে যারা বন্ধু বান্ধব আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। একটা বিষয়, তোমরা যারা যুক্ত হচ্ছে, আমাকে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ঈশা আমাদের সাথে রয়েছে, ঈশা মাহমুদ বলছে খুলনা থেকে আমাদের সাথে রয়েছে। রিফাই, তোমার নাম? আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম সালাম। সো আমরা যারা যুক্ত আছি, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আচ্ছা, বলছে ভাই ইজিগনিস বই নিতে পারবো কবে? ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে ইজিগনিস বই, আমরা পেজে জানাবো। সো তোমরা যখনই পেজ জানাবো, তোমরা সাথে সাথে ইজিগনিস বইটা তোমরা অর্ডার করে ফেলবা। স্যার ভর্তি ছাড়া কি ক্লাস পাওয়া যাবে না? হ্যাঁ, ভর্তি ছাড়া ক্লাস পাওয়া যাবে। এই যে ফ্রি ক্লাসগুলো, এগুলো কিন্তু ভর্তি ছাড়া করতে পারতেছো, কিন্তু ফ্রি ক্লাসেতে আমরা তার সব সাবজেক্ট বা সব বিষয়ে সব চ্যাপ্টার তো পড়ানো পসিবল না, কেমন? সো সেজন্য তোমাদের পেইড ব্যাচের কথা বলেছি। রিজান বলছে স্যার আমি পটুয়াখালীতে দেখতে পাচ্ছি। আমাদের সাথে মাহি রয়েছে, কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। মাহি চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে সে। নূর হাসান আমাদের সাথে রয়েছে, ভাইয়া বই কখন আসবে? বই খুব শীঘ্রই চলে যাবে ভাইয়া, আমাদের অলরেডি কাজ শেষ, হয়তো 3-4-5 দিন লাগতে পারে, আমি একজাক্টলি বলতে পারতেছি না। চলে আসবে খুব শীঘ্র, আমরা পেজে জানাবো। আমাদের সাথে রয়েছে আকি দেবনাথ, আদাব স্যার, আদাব। একটু ক্লাসে শেয়ার করে দিও। মারিয়া আমাদের সাথে রয়েছে বগুড়া থেকে, আমাদের সাথে রয়েছে রাব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে নারায়ণগঞ্জ থেকে রয়েছে ইমরান রয়েছে। ওকে, নারায়ণগঞ্জ থেকে সে দেখতে পাচ্ছে। একটু ক্লাসে শেয়ার করে দাও সবাই, একযোগে সবাই শেয়ার করে ডান লিখবা কমেন্ট বক্সে। শেয়ার করে সবাই একটু ডান লিখবা কমেন্ট বক্সে। সবাই একটু শেয়ার করে দাও এবং ডান লিখো কমেন্ট বক্সে। ইমাম রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ইমাম, তোমার কি অবস্থা? ঈসা বলছে আজকে ক্লাসটা শেষ কি লোডশেডিং এর জন্য? আজকে আগের ক্লাসটা কি শেষ লোডশেডিং এর জন্য? গত ক্লাসে আমরা হচ্ছে লোডশেডিং এর পর আবার একটু ক্লাস নিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট, টোটাল হচ্ছে 35 মিনিটের মতো ক্লাস নিয়েছি গত ক্লাসটা। তো আজকে আমরা তারপর থেকে শুরু করবো আর কি, বুঝছো? নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছে ইমরান। ওকে, তারপর হচ্ছে খালেদ বলছে বই কি 2025-এর আমরা কি কিনলে ভালো হবে? হ্যাঁ অবশ্যই, 24-25-এর সবাই নিতে পারবা, এবং যদি 25-26 সবাই নিতে পারবা, এবং যদি 24-এর হয় যারা অ্যাডমিশন দিবা ভার্সিটি, তারাও কিন্তু নিতে পারবে বইটা। রনি রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, এসএসসি 25-এর। ওকে রনি, ঠিক আছে, ক্লাসটা করো। আমরা হচ্ছে আজকে মুদ্রাস্ফীতি টপিকটা পড়বো। আমি কথা বলছি না, আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও সর্বোচ্চ লেভেলের,
যাতে তোমাদের সাথে বন্ধু বান্ধব যারা আছে সবাই যুক্ত হতে পারে, ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট বক্সে একটু জানাও তো, শেয়ার করে জাস্ট শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে, আর কিছু না। শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখবা। খালেদ মাহি বলেছে আমাদেরকে, স্যার ইউটিউবে কিছু ভিডিও মিসিং আছে, এগুলো কি দিলেও উপকার হতো? ভাইয়া ইউটিউবে যে ক্লাসগুলো আছে এবারে তার ক্লাস নাই, রেকর্ডেড করা নাই, বুঝছো? সেগুলো তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হয়ে করতে হবে আর কি। আনান আমাদের রয়েছে, ভাইয়া গত ক্লাসটা পাই নাই, যদি না পাও তাহলে আমাদের পেজে দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু তুমি পাবা, ইউটিউবে কিন্তু আপলোড করা হয়েছে। রনি রয়েছে ভাইয়া ঠাকুরগাঁও থেকে, ওকে। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে একযোগে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, সবাই, কেউ বাদ থাকবে না, কেউ বাদ যাবে না, সবাই শেয়ার করবা। সবাই একবার শেয়ার করে দাও, তারপর শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে দ্রুত। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। আমরা প্রায় 50-এর কাছাকাছি হয়ে আছি, সবাই একটু শেয়ার করো, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে, শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? ওকে ফাইন, আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা, তোমরা একটু শেয়ার মেনশন করতে থাকো। আমরা আজকে পড়বো মুদ্রাস্ফীতি টপিকটা। সো মুদ্রাস্ফীতি টপিকটা আমরা গত ক্লাসে বেসিক জিনিসটা আমরা আলোচনা করেছি, মুদ্রাস্ফীতি কাকে বলে, এবং এটা সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিয়েছি যে মুদ্রাস্ফীতি আমরা আসলে কিভাবে বা মুদ্রাস্ফীতি কাকে বলে, সব কিছু মোটামুটি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মুদ্রাস্ফীতির, আমরা আজকে মুদ্রাস্ফীতির চিত্র এবং মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা শিখবো, ঠিক আছে? তো আমরা সবাই একটু আমার সাথে লিখবা, তোমরা খাতা লিখবা। আজকে আমরা করতে যাচ্ছি মুদ্রাস্ফীতি, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি। তো দেখো এই মুদ্রাস্ফীতি টপিকে আমরা গত ক্লাসে মুদ্রাস্ফীতি কাকে বলে আমরা বলেছিলাম যে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে, আবার বলছি, ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে, তাই তো? এই মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে মুদ্রাস্ফীতির হার বের করতে বলে, একটা ম্যাথ দিয়ে দিবে, সেই ম্যাথ থেকে আমাকে বলবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবো সেটাই আজকে আমরা দেখবো, ঠিক আছে? তো দেখো আমাদের পরীক্ষায় মুদ্রাস্ফীতির হার বের করার জন্য একটা সূত্র মনে রাখতে হবে, আমরা একটু লিখি আগে সূত্রটা, সবাই একটু লিখে নাও যে মুদ্রাস্ফীতির হার আমরা বের করব। সো আমরা লিখতে পারি মুদ্রাস্ফীতির হার সমান, এটা আমরা বের করতে যাচ্ছি সূত্রটা আর কি। সো সূত্র হচ্ছে এরকম যে পি টি মাইনাস 1, আর একটু লিখি সুন্দর করে, t-1 ডিভাইডেড বাই পি টি মাইনাস 1, এও আমরা লিখতে পারি। অথবা ইন্টু 100 হবে এটার সাথে, যেহেতু পার্সেন্টেজ বের করবো, পার্সেন্ট বের করলে 100 দিয়ে গুণ করতে হয়। অথবা আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি যে pn মাইনাস p0 ডিভাইডেড বাই p0 ইন্টু 100, এটাও আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। সো মুদ্রাস্ফীতির হার বের করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, pt মাইনাস 1 ডিভাইড বাই pt-1 ইন্টু 100। এখানে কোন জিনিসটার মানে কি, যেমন আমরা যদি বলি, এখানে আমি একটু এখানে লিখে দিচ্ছি, প্রথমত হচ্ছে pt, আমি এইভাবে লিখি, এখানে আমরা লিখবো এখানে কোন জিনিসটা মানে কি, যেমন pt যেটা বলছি সেই pt, অথবা আমরা বলতে পারি pn বলতে পারি। এই জিনিসটা মানে হচ্ছে যেই বছরে আমরা মুদ্রাস্ফীতি বের করতে চাচ্ছি সেই বছরের দামস্তর, তাহলে আমরা বলতে পারি পিটি বা পিএন মানে হচ্ছে হিসাব বছরের দামস্তর, এটা হচ্ছে সূত্র। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে P0 বা PT-1, অর্থাৎ PT-1, অথবা আমরা এটা কি বলতে পারি, P0 বলতে পারি। তাহলে দেখো সেম জিনিস, এখানে PT যে কথা PNও সেম জিনিস, আর PT-1 যে কথা P0 সেম জিনিস। তো সেজন্য আমরা PT-1 মানে হচ্ছে P0 লিখছি। তো এটার মানে হচ্ছে ভিত্তি বছরের বা যেই বছরটা আগের বছর থাকবে, আগের বছর মানে হচ্ছে যেটার সাথে আমি তুলনা করবো। আমি তোদের এক্সাম্পলটা দিই, আগে লিখে ফেলে তারপর এক্সাম্পল দিচ্ছি। তো এখানে লিখবো ভিত্তি বছরের দামস্তর, আমরা লিখবো
ভিত্তি বছরের দাম স্তর। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। যেমন আমি তোমাদেরকে বললাম যে পরীক্ষা আমাদেরকে দিল 2000, মনে করো যে 2020 সালে মনে করো বাংলাদেশের একটা দ্রব্যেরও বলতে পারে, বেশিরভাগ সময় একটা দ্রব্যেরও বলে, অনেক সময় সবগুলো দ্রব্যের দাম স্তরও বলতে পারে যে 2010 সালে একটা দ্রব্যের অথবা বাংলাদেশে দাম স্তর বলতে পারে। দাম স্তর মানে জিনিসপত্রের গড় দাম আর কি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দাম স্তর যেটাকে আমরা বলছি পি দ্বারা আমরা প্রকাশ করি আর কি। সো 2010 সালে দাম স্তর বলতে মনে করো যে 100, এবং বলছে যে 2010 সালে দাম স্তর হচ্ছে 100, এবং যদি বলো যে 2021 সালে এই দ্রব্যের মানে জিনিসপত্রের দাম যেটা আছে সেই দাম স্তরটা বৃদ্ধি পেয়ে মনে করো যে 200 হলো। আচ্ছা 200 না, বেশি হয়ে যাবে, মনে করো আমরা 120 ধরি, কেমন? এটা হয়ে আছে। অর্থাৎ 2010 সালে দাম স্তর ছিল 100, 2021 সালে দাম স্তর বৃদ্ধি পেয়ে 120 হয়ে আছে। আমাদের বলতে পারে এটার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। তাহলে আমরা এই সূত্রের মধ্যে বসায় আমরা ম্যাথটা করতে পারবো। এখানের মধ্যে বলছি, এ দেখো যে এখানের মধ্যে আমাদের যেটা পিএন বা পিটি বলছি, এই পিএন বা পিটি মানে হচ্ছে হিসাব বছরের দাম স্তর। অর্থাৎ এখানে হিসাব বছর কোনটা, যেটা আপডেট বছর কোনটা, যেটা হচ্ছে একদম কাছাকাছি আর কি। অর্থাৎ 2021 হচ্ছে আপডেট, আর এর আগে হচ্ছে 2020 সাল। তো এটাকে আমরা বলি ভিত্তি বছর, এবং সেটার সাথে আমরা তুলনা করবো এই বছরটা, যে বছর আমি মুদ্রাস্ফীতি বের করতে যাচ্ছি সেটা হচ্ছে 2021 সাল। এটা হচ্ছে আমাদের হিসাব বছর। তাহলে 2021 সালে যেটা দাম স্তর সেটাকে বলা হয় পিটি বা পিএন। এই যে পিটি অথবা কি পিএন বলা হয়। আচ্ছা, আবার আমি যদি বলি যে এর আগের বছর যেটাকে আমরা বলছি ভিত্তি বছর, সেটাকে বলা হয় P-1 অথবা P-1, সেম জিনিস এখানে লিখছি। তো এই P0 যেটাকে বলতেছে আর কি, সেটা মানে হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর। তাহলে এই অঙ্কের জন্য ভিত্তি বছরের দাম স্তর কোনটা? 100, আর হিসাব বছরের দাম স্তর কোনটা? 120। সবাই এই কথা বলছে কিনা আমাকে বলো। এখানে আমাদের ভিত্তি বছরের দাম স্তর হচ্ছে 100, আর হিসাব বছরের দাম স্তর হচ্ছে 120। এই দুটো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। খালেদ ভাই বলছে হ্যাঁ 20 বোঝা যাচ্ছে, সেটা আমরা জানি, তবুও হচ্ছে আমরা এটা আমাদের তো সবসময় যে এরকম যে 100 পর 120 থাকবে, 100 পরে যে 120 থাকবে এমন কিন্তু না। অনেক সময় কি থাকতে পারে, অন্য ভিন্ন থাকতে পারে, তখন তো আমরা বুঝতে পারবো না। বাট আমি সহজ দেখে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। আচ্ছা, ক্লাস শুরু করে দিয়েছেন, আমি এখন আসলাম। নিহা বলেছে ওকে ফাইন। তোমরা যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসটা একবার তোমার ওয়ালে শেয়ার করে দিও, এবং শেয়ার করে কমেন্ট বক্সে সবাই একবার শেয়ার ডান লিখো, কেমন? তাহলে আমরা দাম স্তর বলছি এখানে 2010 সালে একটা, 2021 সালে একটা। 21 সালটা হচ্ছে হিসাব বছর, আর ভিত্তি বছর হচ্ছে 2010 সালটা। আমি যদি এখানে মুদ্রাস্ফীতি বের করি, চলো আমি এখানে মুদ্রাস্ফীতি বের করি। এই সূত্র দিয়ে আমি করতেছি, মুদ্রাস্ফীতি হার বের করতেছি আর কি। তুমি চাইলে এই সূত্র দিয়ে করতে পারবা, সেম জিনিস। তো আমরা এখানে লিখতে পারি যে PT-1। সো এখানে পিটি মান কত? স্যার পিটি মান হচ্ছে যেটা হিসাব বছর সেটা দাম স্তর, সেটা হচ্ছে 120। ওকে, লিখলাম 120। আর PT-1 মানে হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর, ভিত্তি বছরের দাম স্তর হচ্ছে 100 লিখলাম। এবং ওই PT-1 অর্থাৎ ভিত্তি বছর দিয়ে ভাগ করতে হবে, এবং শেষে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আনসার বের হবে, উপরে হবে 120 থেকে 100 বিয়োগ করলে আনসার হবে 20, আর নিচে 100 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলে আনসার বের হবে 20কে 100 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার হবে 20%। অবশ্যই পার্সেন্ট লিখবে, যেহেতু 100 দিয়ে গুণ করতেছো, আনসার হবে 20%। তার মানে এই অঙ্কের জন্য আমাদের মুদ্রাস্ফীতির হার বের হয়েছে 20%। তুমি এই সূত্র দিয়ে করলেও সেম, পিএন এর জায়গায় এটা বসাবা, P0 এর জায়গায় এটা বসাবা, 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে মানে P0 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা। তো তোমরা এটা পারবা কিনা আমাকে বলো, যে মুদ্রাস্ফীতির হার বের করতে বললে পরীক্ষায় আসলে এরকম ম্যাথ দিয়ে আমরা কি পারবো কিনা, মুদ্রাস্ফীতির হার বের করতে পারবো কিনা, একটু বলো তো। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, অনেকে জানে না ক্লাস শুরু হয়ে আছে। আচ্ছা আমি দিচ্ছি, তারা আমরা কি পারবো? সবাই একটু ডান লিখো কমেন্ট বক্সে, পারলে সবাই ডান লিখবা, অথবা ইয়েস লিখো, ডান অথবা ইয়েস লিখো, ইয়েস লিখো সবাই। যদি আমরা পারি এটা মুদ্রাস্ফীতি হার বের করতে, আমাদের পরীক্ষায় একটু প্যাঁচানো প্রশ্ন আসে, এটা তো ঠিক আছে, সুন্দর করে ফেলতে পারছি। অনেক সময় পরীক্ষায় হবে কি, যে এরকম 20-এর পরে 21 সাল না দিয়ে তোমাকে 1 থেকে বেশি বছরের ব্যবধান দেওয়া থাকতে পারে। অর্থাৎ 20-এর পর 21 দিলে তো এটা সিম্পলি আমরা
20-এর পর 21 ভিত্তি বছর হিসাব বছর আর ভিত্তি বছর করে আমরা করে ফেলবো। কিন্তু যদি একের চেয়ে বেশি বছর দেওয়া থাকে ব্যবধান, অর্থাৎ 20-এর পর 21 দেওয়া না থেকে যদি এটা হয় যে 20-এর পরে 22 দিয়েছে, 2022 সাল দিয়েছে, অথবা মানে 20-এর পর 21 না দিয়ে আর কি, 1 বছর ব্যবধান না হয় বেশি বছর ব্যবধান আছে, মনে করো 22 না দিয়ে মনে করো 23 দিয়েছে, 2023 দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে মুদ্রাস্ফীতির হার আমরা কিভাবে বের করব? আবার বলছি তোমাদেরকে প্রশ্নটা আমি, যদি 1 বছরের ব্যবধান থাকে এখানে তাহলে তো সমস্যা নাই, তুমি এই সূত্র দিয়ে করে ফেলছো। কিন্তু যদি 1 বছরের বেশি ব্যবধান থাকে, অর্থাৎ 2020-এর পরে 21 না থেকে যদি 2020-এর পরে 22 থাকে, তাহলে কিভাবে করব? চলো আমরা সেটা দেখি। সেটা ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এখানে উপরে যেটা পার্থক্য তুমি করতেছো পিটি মাইনাস পিটি ওয়ান, সেই পার্থক্যকে তোমাকে অবশ্যই টাইমের যে পার্থক্য সেই পার্থক্য দিয়ে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। স্যার টাইমের পার্থক্য আমরা লিখবো সূত্রটার মধ্যে, সূত্রটা তুমি চাইলে এভাবে লিখতে পারো, পরে দিয়ে শুধুমাত্র এখানে টাইমের পার্থক্যটা লিখতে হবে, অথবা তুমি চাইলে সূত্র চেঞ্জ করতে পারো এখানে। তাহলে আমি সূত্র সহ চেঞ্জ করে দেখাচ্ছি। যার সূত্র চেঞ্জ হবে হচ্ছে উপরে যে জিনিসটা ছিল, হ্যাঁ, সেটাকে তোমাকে T1 মাইনাস T0 এভাবে লিখতে পারো, অথবা Tn মাইনাস T0 এভাবে লিখতে পারো, ডিভাইডেড বাই, এখানে গুণটা হবে এই জায়গায়, এইখানে হবে গুণ 100, এখানে হবে গুণ, আর সমানটাও হবে এই জায়গায়, ঠিক আছে? এবং pt মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। আমি এখানে লিখে আরো ইজি হবে তোমার জন্য বুঝতে, আমি এটা মুছে দিচ্ছি। সেম জিনিস আগের মতোই সব কিছু থাকবে, জাস্ট এখানে দেখো আমরা এখানে এই pn মাইনাস p0 যেটা করছি সেটাকে তোমাকে করতে হবে যে tn মাইনাস t0 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ বলতে পারো তুমি টাইমের পার্থক্য দ্বারা ভাগ করতে হবে, কেমন? সময়ের পার্থক্য দ্বারা, এবং এখানে গুণটা এই জায়গায় হবে ইন্টু 100, মানে উপরের জিনিসটাকে তোমাকে একটু ভাগ করে নিতে হবে আর কি। তো এখানে হবে p0 হবে, এই হচ্ছে পার্থক্য, কেমন? যদি 1 বছরের বেশি ব্যবধান থাকে, এখানে 1 বছর ব্যবধান থাকলে তো আগের মতো করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু 1 বছরের বেশি ব্যবধান থাকলে তখনই প্রবলেমটা হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি, আমি যদি বলি এখানে তোমার হচ্ছে এখানে আমি মান বসাবো, চলো আমি মান বসাই, এটাতে বসাই। সেটাতে মান বসালে হবে এরকম, মান বসাচ্ছে আমি, উপরে হচ্ছে আমাদের পিটি মাইনাস পিটি ওয়ান, সো পিটি মানে হচ্ছে আমাদের হিসাব বছরের দাম স্তর 120, লিখলাম 120, মাইনাস পিটি মাইনাস ওয়ান মানে হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর 100 লিখলাম, ওকে ফাইন। এবং সেটাকে টাইমের পার্থক্য দ্বারা Tn মাইনাস T0, অর্থাৎ যেটা আমাদের হিসাব বছর সেটাকে Tn বলা হয়, যেটা হিসাব বছর সেটা, তাহলে সেটা হচ্ছে 2022, আর সেটাকে ভাগ করতে হবে, উপরে হচ্ছে 2020 আছে, এটা ভিত্তি বছরের সময়, সেটা হচ্ছে P0, সেটা হচ্ছে আমরা 2020 লিখলাম, ওকে ফাইন। এরপর হচ্ছে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে শেষে, আর নিচে হচ্ছে এই পিটি মাইনাস ওয়ান, তার মানে যেটা এখানে বসাইছে উপরে সেটাই, অর্থাৎ যেটা আমাদের ভিত্তি বছরের দাম ছিল সেটা দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে এখন কেমন করব? নিচে হচ্ছে 100 আসছে, ওকে ফাইন, আর উপরে হচ্ছে 100। এখানে দেখো 120 থেকে 100 বিয়োগ করলে হয় 20, তাই না? সেই 20কে ভাগ করতে হবে, 22 থেকে 20 বিয়োগ করলে হয় 2, তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে আগে এটা ভাগ করতে হবে, 20কে তুমি যে আগে 2 দিয়ে ভাগ করে ফেলো, মানে এটার বিয়োগফলকে এটা বিয়োগফল দিয়ে ভাগ করতে হবে, 20কে 2 দিয়ে ভাগ করলে আনসার হবে উপরে 10, ওকে ফাইন, আনসার উপর 10 লিখলাম। 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, 100 দিয়ে ভাগ করতে হবে আবার, এবং এই যে 100 যেটা আছে সেটা আর 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আনসার বের হবে 10%। কত পার্সেন্ট? 10% বের হবে মুদ্রাস্ফীতির হার। তাহলে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো তোমরা? ডিফারেন্সটা হচ্ছে যদি 1 বছর ব্যবধান থাকে তখন এই যে টাইমের পার্থক্য যেটা আছে, এই যে টাইমের পার্থক্য, এই টাইমের পার্থক্য দিয়ে ভাগ করছো উপর সংখ্যাটাকে, সেটা করা লাগে না 1 বছর ব্যবধান হইলে। হ্যাঁ, তুমি চাইলে সেটা দিয়ে করতে পারো, এটা দিয়েও করতে পারো, মানে সূত্র হচ্ছে এটাই মূল, এটা তো তুমি করতে পারো। তখন যদি 1 বছর ব্যবধান হয়, যেমন এখানে 21 হয়েছে, এটা 20 হয়েছে মনে করো, তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে হয় 1, তো 20কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু 20ই হয়, সেজন্য সেটা করা লাগতো না। যদি 1 বছর ব্যবধান হয় সেক্ষেত্রে তুমি এখানে টাইমের পার্থক্যটা না লিখলেও চলে, কিন্তু যদি 1 বছর বেশি ব্যবধান হয় তোমাকে অবশ্যই টাইমের পার্থক্যটা তোমাকে লিখতে হবে। তোমরা কি বুঝছো আমার কথা? তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসে, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে বন্ধু বান্ধব যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি মূল কথাটা আবার একবার শর্টকাটে বলে আসি। শর্টকাটে হচ্ছে যদি 1 বছরের ব্যবধান থাকে তখন এখানে টাইমের পার্থক্যটা না লিখলেও চলে,
কারণ তখন টাইমের পার্থক্য 1 থাকে তো। সো কোনো সংখ্যাকে তুমি যদি 20কে 1 দিয়ে ভাগ করো 20ই হয়, সেজন্য সেটা লেখার দরকার পড়ে না। কিন্তু যদি 1 বছর বেশি ব্যবধান হয়, 1 বছর কি হয় বেশি ব্যবধান হয়, সেক্ষেত্রে তোমাকে এই টাইমের পার্থক্যটা সূত্রের মধ্যে লিখতে হবে এবং টাইমের পার্থক্য উপরের যে পার্থক্য বের হয়েছে হিসাব বছর আর বৃত্তি বছরের মধ্যে দাম স্তরের, সেটাকে তোমাকে অবশ্যই কী করতে হবে টাইমের পার্থক্য দ্বারা ভাগ করতে হবে। তারপর তুমি শেষে বৃত্তি বছর দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করবা। সবাই যদি বুঝে থাকো কমেন্ট বক্সে ইয়াস লিখবা, বুঝলে কমেন্ট বক্সে ইয়াস লিখবা, না বুঝলে আমি তোমাদেরকে আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। ক্লাসটা একটু শেয়ার করে দিও যারা আছো, একটা তো শেয়ার করতে পারো অন্তত পক্ষে, তাই না? তোমাদের জন্য কত কষ্ট করে ক্লাস নিচ্ছে, আর তোমরা একটা শেয়ার করতে তোমাদের অনেক কষ্ট হয়ে যায়। দেখো ওকে ফাইন, বুঝতে পারছে বলছে, ঠিক আছে। তাহলে আমরা মুদ্রাস্ফীতির হার যদি বের করতে বলে আমরা করতে পারবো আশা করি। চলো তোমরা একটা করো দেখি, তোমাদের একটা আমি ম্যাথ দিচ্ছি, এটা করো তোমরা। প্রথমত করবা তোমরা হচ্ছে মনে করো দেওয়া আছে 2010 সালে, দেওয়া আছে 2010 সালে যে কোনো একটা দ্রব্যের নামও বলতে পারে অথবা কি বলতে পারে, কোন একটা দ্রব্যের নামও বলতে পারে, যে কোনো একটা দ্রব্য বলতে পারে অথবা কি বলতে পারে যে তোমার দাম স্তরে বলতে পারে। বললো যে 2010 সালে চালের দাম মনে করে বললো, চালের দাম বললো যে 50 টাকা ছিল, 2011 সালে এই চালের দামটা বৃদ্ধি পেয়ে মনে করো হলো যে 60 টাকা। তো তোমাদেরকে বললো যে এইটার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। দেখি করো তো তোমরা, এটার উপর ভিত্তি করে, এটা তোমাদের প্রশ্ন, ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন, দেখে এটা আনসার করো সবাই, এটা আনসার করো, এটা হচ্ছে প্রশ্ন, আনসার করবা। 2010 সালে চাল ছিল 50 টাকা, 2011 সালে চালের দাম বেড়ে 60 টাকা হয়েছে, তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, দ্রুত করবা। একটা দ্রব্য বলা থাকতে পারে, যদি একটা দ্রব্য বলাটা আসলে উচিত না, কিন্তু আমাদের বেশিরভাগ বইতে এভাবে লেখা আছে, একটা দ্রব্য দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছে আর কি। এটা আসলে দাম স্তর হলে সবচেয়ে বেটার, দাম স্তর বৃদ্ধি পেলে তখন আমরা মুদ্রাস্ফীতি বলি। তো একটা দ্রব্য হইলে সেক্ষেত্রে আমাদের একটা দ্রব্য হইলেও মনে করতে হবে এটা দাম স্তরে দেওয়া আছে, এটা মনে করতে হবে আর কি। করো দেখি, এটা আনসার বলো, আনসার কত হবে বলো, আরেকবার বুঝে দেন ভাইয়া, আরেকবার। তো আমি তো অলরেডি বলে ফেলছি, কেমন এরকম 1 বছর যদি ব্যবধান থাকে তখন জাস্ট সূত্রটা লিখবে এরকম, এই যে এখানে সূত্রটা লিখবে এরকম, এখানে কোনো সূত্রের মধ্যে কি নাই, যে 1 বছর ব্যবধান হলে সূত্রের মধ্যে এভাবে লিখবা যে, আমি লিখে দিচ্ছি এখানে সূত্র হবে মুদ্রাস্ফীতির হার সমান হবে যে পিটি মাইনাস পিটি মাইনাস পি টি মাইনাস 1 ডিভাইডেড বাই পি টি মাইনাস 1। সেগুলো মানে বুঝছি না, বলছি না। পিটি মানে হচ্ছে আমাদের যেটা হিসাব বছর সেই বছরের দাম স্তর বা দাম, আর পিটি মাইনাস 1 মানে হচ্ছে তার আগের বছরে বা ভিত্তি বছরের দাম স্তর। ওকে, সো ইন্টু 100, লাস্ট 100 দিয়ে গুণ হবে, এটা 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই সূত্রের মধ্যে এখানে কি থাকবে, জাস্ট এইভাবে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো সেম জিনিস, যে পিএন মাইনাস পি0 ডিভাইড বাই পি0 ইন্টু 100, এভাবে লিখবা। তো এখানে পি এর মানে হচ্ছে যেটা হিসাব বছর বা যে বছর মধ্যে বেরোতে হচ্ছে সেটা লিখবো, আর পি0 মানে হচ্ছে যেটা ভিত্তি বছর যেটা ছিল সেটা 50, 100 দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে। তাহলে আমি মানটা বসা দিচ্ছি, তোমরা করতেছো, চেষ্টা করো, তোমরা করো। তাহলে আনসার হবে 60 মাইনাস 50 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, একদম সিম্পল। মানে তুমি হিসাব বছর থেকে ভিত্তি বছরটা বাদ দিবা, ভিত্তি বছর দিয়ে ভাগ করবা। তাহলে আনসার হচ্ছে উপর হবে 10 ডিভাইডেড বাই 50 ইন্টু 100। তাহলে 10কে 50 দিয়ে ভাগ করো, 10কে তুমি যদি 50 দিয়ে ভাগ করলে আনসার কত হয়, আনসার হচ্ছে 20%, নাকি আনসার কি 20% হয়, মুদ্রাস্ফীতির হার কি 20% হয়? হ্যাঁ, এই যে অনেকে বলছে 20%, অনেকে 10%, না 10% কেন হবে, 20% হবে ভাইয়া, 20% হবে, 20% হবে, 10% হবে না। এটা 1 বছর ব্যবধান, এখানে 1 বছর ব্যবধান হয়ে আছে, সো 20% হবে আনসার। এটা কত হবে, 20% হবে। ওকে, তাহলে আশা করি আমরা পারবো। এখন দেখো এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা যদি 1 বছরের বেশি ব্যবধান থাকে, অর্থাৎ এখানে 1 বছর না, এটা 11 না হয়ে যদি এটা যদি হয় যে 13 মনে করো, 11 না হয়ে কত হয়েছে, 2012 হয় না, 11 হয় না, 11 হয় নাই, 12 হয় না, 13 হয়েছে সাপোজ। তাহলে সেক্ষেত্রে তোমরা করতে পারবে এটা আনসার, করো দেখি, যারা পারবা করো, দ্রুত করবা। একটু আগে আমি দেখাইছি কেমনে 1 বছরের বেশি ব্যবধান থাকলে সেভাবে করতে হয়। সেখানে পার্থক্যটা হচ্ছে এই সূত্রের মধ্যে একটু টাইমের ডিফারেন্সটা এখানে আনতে হবে সূত্রের মধ্যে। তাহলে এখানে হবে এরকম যে উপরে যেটা পাচ্ছ সেটাকে তুমি টাইমের পার্থক্য অর্থাৎ tn মাইনাস t0 এভাবে তুমি ভাগ করবা, এবং হচ্ছে pt মাইনাস 1 মানে এখানে যেটা ছিল সেটা থাকবে। অর্থাৎ এই সূত্র যদি বলি তাহলে এখানে চেঞ্জ হবে এই জায়গায়, উপরে যেটা পার্থক্য পাচ্ছিলাম ইন্টু 100, এখানে হবে 100 গুণ।
উপরে যেটা পার্থক্য পাচ্ছিলাম সেটাকে তোমাকে করতে হবে আগে, সেটাকে তোমাকে ভাগ করতে হবে tn মাইনাস t0 দ্বারা ভাগ করতে হবে, 100 দিয়ে এখানে গুণ করতে হবে, এখানে p0 তো আগের মতোই থাকবে। অর্থাৎ উপরে যেটা পার্থক্য পাচ্ছে সেটাকে তোমাকে টাইমের পার্থক্য দ্বারা ভাগ করতে হবে। সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ অবশ্যই মুখস্থ। সংজ্ঞা কোনটা ভাইয়া? সংজ্ঞাটা এখানে বলি নাই, আমি জাস্ট মুদ্রাস্ফীতি কাকে বলে সেটা বলছিলাম শুরুতে ক্লাসের, যেটা তো গত ক্লাসে আমরা একদম ডিটেলসে আলোচনা করেছিলাম, বুঝছো? ওকে ফাইন, তাহলে আনসার হচ্ছে 10% হবে না। 10% কেমন হয়? তখন 2 দিয়ে 20%কে 3 দিয়ে ভাগ, 13 না এটা, 13 থেকে 10 বের করলে হয় 3, তাহলে তুমি 20কে 3 দিয়ে ভাগ করলে হবে 6.75 এরকম মতো হতে পারে, 6.75 অথবা এরকম কাছাকাছি হইতে পারে আনসার, যদি এটা আনসার বের করো আর কি। ওকে ফাইন, তাহলে আমরা এটা তোমরা বাসা করবা, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। যারা ক্লাসটা বুঝতেছো না তারা আগে শুরু থেকে একটু করবা, যারা পরে দিয়ে জয়েন করছো আর কি, ঠিক আছে? আমরা এরপরে যেটা করবো, আমি মুদ্রাস্ফীতি হার বের করছি, খুব সুন্দর, খুব ভালো। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে একটা দেশের জন্য, জাস্ট একটা প্রশ্ন আর কি তোমার জন্য, একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি ভালো নাকি মুদ্রা সংকোচন ভালো, কি বলবা? ঠিক আছে, আমি যদি বলি একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি ভালো হবে, ঠিক আছে, মুদ্রাস্ফীতি ভালো হবে, নাকি আমি যদি বলি মুদ্রাস্ফীতি ভালো, নাকি আমি যদি বলি যে মুদ্রা সংকোচন ভালো, মুদ্রা সংকোচন। তো মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ক্রমাগত দামস্তর বৃদ্ধির ফলে, ঠিক আছে, দামস্তর যেটা আছে সেই দামস্তর বলতে গড় দামকে বোঝায় আর কি, আমরা জিনিসপত্রের গড় দাম, এই দামস্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস। কিসের মূল্য? অর্থের মূল্য হ্রাস, অর্থের মূল্য হ্রাস পাওয়া, বুঝছো? আর মুদ্রা সংকোচন মানে বোঝানো হয় যে দামস্তর কি পাবে, আমাদের যে দ্রব্যের দামস্তর, সেই দামস্তরটা হ্রাসের ফলে, জিনিসপত্রের দাম হ্রাসের ফলে অর্থের মূল্য বৃদ্ধি, অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া। তাহলে আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি যে মুদ্রাস্ফীতি ভালো নাকি মুদ্রা সংকোচন ভালো একটা দেশের জন্য, কি বলবা আনসারটা? মিস সারনিজা বলে, সারজিনা বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার ক্লাস করে আমি ইকোনমিক্সে A+ আসছিল 2022-এ, আলহামদুলিল্লাহ এখন গভর্নমেন্ট নার্সিং ডিপ্লোমা পড়তেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারজিনা এত মানে নাম তো পড়তে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে শিলা বলছে আমাদেরকে, স্যার 2022 ধরলে করেছিলাম তাই 10% আসছে। আচ্ছা 2012 ধরে করছো, ও আচ্ছা, এটা 13 ধরছি, আমি 13 বলছিলাম। স্থূল মুদ্রাস্ফীতি ভালো বলছে একজন, আচ্ছা ওকে ফাইন। মৃদু মুদ্রাস্ফীতি ভালো বলছে, মুদ্রাস্ফীতি ভালো, মুদ্রা সংকোচন ভালো। শোনো, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন কোনোটাই ভালো নয়। মুদ্রাস্ফীতি ভালো, তবে সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি হইতে হবে। যদি একটা দেশে মৃদু মুদ্রাস্ফীতি হয় সেটা আমরা বলতে পারি সে দেশের জন্য ভালো। স্যার মৃদু মুদ্রাস্ফীতি আবার কি জিনিস, যেটাকে আমরা বলছি মৃদু, কি বলছি যে মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে একটা দেশের জন্য ভালো। মৃদু মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কিছু কিছু বইতে আছে যে যেই দেশে মুদ্রাস্ফীতির হার 0 থেকে 5%-এর মধ্যে থাকবে, অর্থাৎ আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম 100 টাকা ছিল গত বছর, এই বছর সেই দ্রব্যের দাম বেড়ে 105 টাকা হয়েছে, তার মানে এখানে ইনফ্লেশন রেট কিন্তু 5%। তো এরকম যদি হয় যে 100 টাকার দ্রব্য 105 টাকা হয়েছে, তাহলে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে। আবার কিছু কিছু বইতে 0 থেকে 3%-ও আছে, অর্থাৎ 3%-এর মধ্যে যদি মুদ্রাস্ফীতি হয় সেটাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে। এটা ভালো একটা দেশের জন্য, মুদ্রাস্ফীতি বলতে মৃদু মুদ্রাস্ফীতি ভালো। মুদ্রাস্ফীতি বেশি হলেও ভালো না, আবার মুদ্রা সংকোচন টোটালি ভালো না। এই মুদ্রা সংকোচন মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া কিন্তু টোটালি ভালো না, এটাকে আমরা ডিপ্রেশন বলে থাকি, বা অর্থনৈতিক ভাষায় এটাকে তোমাকে বলা হচ্ছে যে ডিপ্রেশন, অর্থাৎ এটা হইলে
এটাকে আমরা মহা মন্দা বা মন্দা বলে থাকি, অর্থনৈতিক মন্দা অবস্থা বলে থাকে। কেমন? তো কেন মন্দা বলা হয় এটাকে মুদ্রা সংকোচন হলে, আর কেন মুদ্রাস্ফীতি ভালো তবে মুদ্রাস্ফীতিকে ভালো বলা হচ্ছে? কেমন? দেখো, মুদ্রাস্ফীতি হইলে কিছু মানুষের জন্য ভালো আবার কিছু মানুষের জন্য খারাপ। যেমন আমি যদি বলি একটা দেশে মুদ্রাস্ফীতি হয়ে আছে, তার মানে জিনিসপত্রের দাম বেড়েছে, তাহলে কাদের জন্য ভালো? সবচেয়ে বেশি যাদের জন্য ভালো সেটা হচ্ছে যারা ব্যবসায়ী থাকে, যারা বিনিয়োগকারী থাকে, তাদের জন্য এটা অনেক বেশি ভালো। তার কেন মুদ্রাস্ফীতি হলে কেন ব্যবসায়ীদের জন্য ভালো একটু বোঝায় বলে। দেখো, আমি যদি বলি যারা ব্যবসায়ী আছে তাদের জন্য মুদ্রাস্ফীতি কেন ভালো, এই পাশে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যবসায়ীদের জন্য মুদ্রাস্ফীতি ভালো এই জন্য, যারা ব্যবসায়ী থাকে, যারা বিজনেসম্যান, তারা মুদ্রাস্ফীতি হইলে তারা বেশি মুনাফা করতে পারে। স্যার কিভাবে? বলা হয় যে যদি কোনো একটা দ্রব্যের উৎপাদন ব্যয় মনে করো কোনো একটা দ্রব্যের উৎপাদন ব্যয় হচ্ছে 10 টাকা, সেই দ্রব্যটার বিক্রয় মূল্য মানে সেই দ্রব্যটা বিক্রি করে একজন বিক্রেতা, বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে এখানে মুনাফা কত হবে? দ্যাট মিনস আমরা বলতে পারি সেই দ্রব্যের মুনাফা হইছে, যেহেতু 10 টাকা উৎপাদন খরচ, 20 টাকা বিক্রি করছে, মুনাফা হইছে তোমার হচ্ছে 10 টাকা, তাই তো? হ্যাঁ, বিক্রয় মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ দাও, তাহলে হয়ে যাবে। তা আমি যদি বলি যে একটা দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তো তখন এই বিক্রয় মূল্যটা বেড়ে মনে করো 40 টাকা হয়ে গেছে। তো এটা একটা থিওরি, এটা একটা বলতে হয় যে এভাবে যে একটা দেশে যখন মুদ্রাস্ফীতি হয় তখন বিক্রয় মূল্য যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বা ক্রয় মূল্য সে হারে বৃদ্ধি পায় না। আবার বলছি আমি যে একটা দেশের যখন মুদ্রাস্ফীতি হয় তখন বিক্রয় মূল্য যে হারে বাড়ে কোনো দ্রব্যের, উৎপাদন খরচ কিন্তু সে হারে বৃদ্ধি পায় না। মনে করো উৎপাদন খরচ যে বাড়ছে, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে 10 টাকার জায়গায় 15 টাকা হয়েছে, মানে উৎপাদন খরচ বাড়ছে, তবে বিক্রয় মূল্য তার চেয়ে অনেক বেশি হারে বাড়ায় মুদ্রাস্ফীতির সময়, যার কারণে এখানে তাদের প্রফিট যেটা আছে সেটা বেড়ে যায়। কেমনে? এখন যদি আমি বলি প্রফিট কত, 40 টাকা বিক্রি করছি, উৎপাদন খরচ হচ্ছে 15 টাকা, তাহলে লাভ কত? 25 টাকা। 25 টাকা লাভ হয়েছে, তার মানে আগে লাভ হইতো 10 টাকা, এখন সেই জায়গায় লাভ হচ্ছে কয় টাকা? 25 টাকা। তার মানে মুদ্রাস্ফীতি হলে একটা দেশে জিনিসপত্রের দাম যদি বাড়ে একটা দেশে, তাহলে ব্যবসায়ীদের জন্য এটা ভালো জিনিস, ভালো, কারণ তারা বেশি বেশি প্রফিট করতে পারে। আর যদি বেশি প্রফিট করতে পারে, একটা সেন্টেন্স লিখে নিবা, একটা সেন্টেন্স লিখে এটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? সেন্টেন্সটা আমি এখানে লিখে দিচ্ছি যে একটা দেশে যদি মুদ্রাস্ফীতি হয়, জিনিসপত্রের দাম যদি বাড়ে, তাহলে ব্যবসায়ীরা বেশি বেশি মুনাফা করতে পারে। কেমন? কি বলছি বলো? মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে কি বাড়ে বলো তো? ব্যবসায়ীদের মুনাফা বাড়ে। কি বাড়ে? মুনাফা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো মুনাফা যদি বৃদ্ধি পায় ব্যবসায়ীদের, তাহলে বেশি বেশি তারা টাকা সঞ্চয় করতে পারে। কি করতে পারে? টাকা বেশি বেশি সঞ্চয় করতে পারে, মানে টাকা জমাইতে পারে আর কি, সঞ্চয় বৃদ্ধি, ঠিক আছে? সঞ্চয় বৃদ্ধি, এখানে মুনাফা বৃদ্ধি লিখে নাও তাহলে ভালো হয়। মুনাফা বৃদ্ধি এবং কি বৃদ্ধি? সঞ্চয় বৃদ্ধি পায়। তাহলে দেখো, সঞ্চয় যদি বৃদ্ধি পায়, সঞ্চয় যদি বেশি হয়, তাহলে কি হবে জানো? সঞ্চয় বেশি হলে বেশি বেশি মূলধন গঠন হবে, ব্যাংকে টাকা পয়সা বেশি হবে, মূলধন গঠন বলে এটাকে। কেমন? তো এটাকে মূলধন গঠন বেশি হবে, মূলধন গঠন বেশি হবে। তাহলে কি বলছি বলো? একটা দেশে যখন মুদ্রাস্ফীতি হয় তখন মুনাফা বৃদ্ধি পায় ব্যবসায়ীদের, মুনাফা বৃদ্ধি পেলে সঞ্চয় বেশি হয়, সঞ্চয় বেশি হলে মূলধন গঠন বেশি হয়, মানে বেশি বেশি টাকা সঞ্চয় করতে পারে, মূলধন গঠন বেশি হয়। আর মূলধন গঠন বেশি হলে নতুন নতুন বিনিয়োগ হয়। কি হয় বলো তো? নতুন নতুন বিনিয়োগ হয়। আর যদি নতুন নতুন বেশি বেশি বিনিয়োগ হয়, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, যদি বেশি বেশি বিনিয়োগ হয়, কেমন? বেশি যদি কি হয়? বিনিয়োগ বৃদ্ধি পায়, নতুন নতুন যদি বিনিয়োগ হয়, তাহলে সেখানে কর্মসংস্থান হবে। কি হবে? কর্মসংস্থান হবে। তাহলে কর্মসংস্থান যদি বেশি হয়, তাহলে দেখা দেবে সেই দেশে যে বেকারত্ব, সেই বেকারত্ব দূর হবে। কি হবে? বেকারত্ব দূর হবে। বেকারত্ব দূর হবে। এটা মুছে দিচ্ছে, কেমন? বেকারত্ব দূর হবে, বেকারত্ব দূর হবে। তাহলে এখানে বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো যে মুদ্রাস্ফীতি তাহলে ভালো, কারণ মুদ্রাস্ফীতি হইলে ব্যবসায়ীরা বেশি বেশি প্রফিট করতে পারে, আর প্রফিট বেশি করতে পারলে তাদের মুনাফা বৃদ্ধি পায়, আর মুনাফা বৃদ্ধি পেলে সঞ্চয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পেলে মূলধন গঠন বেশি বেশি হয়, বেশি বেশি টাকা ব্যাংকে জমা হয়, সেই টাকাটা কিন্তু আলটিমেটলি বিনিয়োগ হয়। ব্যাংকে টাকা যখন বেশি মানুষের আমানত রাখবে, সেটা কিন্তু ব্যাংক আরেকজনকে ঋণ হিসেবে দিবে। তো যাকে ঋণ হিসেবে দিবে সে কি করবে? বিনিয়োগ করবে, নতুন নতুন ব্যবসা বাড়াবে,
তাই না? মুনাফা বেশি হলে তো ব্যবসা বৃদ্ধি পেলে কর্মসংস্থান হয়, আর কর্মসংস্থান বৃদ্ধি পেলে বেকারত্ব দূর হয়। ক্লিয়ার? তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে মুদ্রাস্ফীতি হইলে বেকারত্ব দূর হয়, অনেক বড় একটা সমস্যার সমাধান হয়ে যায় মুদ্রাস্ফীতি হইলে। তবে এটা খারাপ দিকও আছে। কি খারাপ দিক? মুদ্রাস্ফীতি হইলে যারা দেশের ফিক্সড ইনকাম যাদের বা যারা সাধারণ ভোক্তা থাকে তাদের এটা কষ্ট হয়। কেন? কারণ জিনিসপত্রের দাম বেড়ে যায়। জিনিসপত্রের দাম বেড়ে গেলে তাদের কষ্ট হয়, চলতে কষ্ট হয়, কারণ তারা আগে যে পরিমাণ পণ্য কিনতে পারতো এখন তার চেয়ে কম পরিমাণ পণ্য কিনতে পারবে তাদের ইনকাম দ্বারা। তাহলে মুদ্রাস্ফীতি একদিক থেকে ভালো, বেকারত্ব দূর হয়, অন্যদিক থেকে আবার খারাপ, যারা ফিক্সড ইনকাম তাদের জন্য আবার খারাপ। তো তাহলে স্যার মুদ্রা সংকোচন তাহলে কি? মুদ্রা সংকোচন হইলে যারা ব্যবসায়ী তাদের মুনাফা কম হয়, তাদের জন্য এটা খারাপ। তো মুনাফা যদি কম হয় মানে মুদ্রা সংকোচন এটার অপোজিট কথা হবে, মুদ্রা সংকোচন যদি হয় একটা দেশে তাহলে মুনাফা কম হবে। বুঝছো? মুদ্রা সংকোচন হলে মুনাফা কম হবে, মুনাফা কম হলে সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে মূলধন গঠন কম হবে, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব বৃদ্ধি পাবে। তাহলে মুদ্রাস্ফীতি হলে বেকারত্ব হ্রাস পায়, আর মুদ্রা সংকোচন হলে বেকারত্ব বৃদ্ধি পায়, সেটা অনেক বড় প্রবলেম। অন্যদিকে আবার মুদ্রা সংকোচন হলে যারা ফিক্সড ইনকাম তাদের জন্য ভালো, কারণ তারা আগের তুলনায় বেশি বেশি পণ্য কিনতে পারবে, কারণ জিনিসপত্রের দাম কমে যায় বিদায় আগের তুলনায় বেশি তারা পণ্য কিনতে পারবে। তাহলে মুদ্রাস্ফীতি হলে ব্যবসায়ীদের জন্য ভালো, মুদ্রা সংকোচন হলে যারা সাধারণ ভোক্তা তাদের জন্য ভালো। তাহলে এখন কি করতে হবে স্যার? এখন আমাদের আসলে একটা দেশে যদি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি করতে চাই তাহলে সেই দেশে নতুন বিনিয়োগ হইতে হবে, বা বলতে পারো যে সেখানে কর্মসংস্থান, বেকারত্ব দূর হইতে হবে। অর্থাৎ নতুন নতুন বিনিয়োগ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। তাহলে স্যার তাহলে মুদ্রাস্ফীতি হওয়াটা তাহলে ভালো, যে জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে তাহলে আমাদের জন্য বিনিয়োগ বাড়বে, তাহলে ভালো মনে হয়। হ্যাঁ ভালো, তবে অতিরিক্ত হয়ে গেলে সমস্যা। কেন? বেশি মুদ্রাস্ফীতি হইলে যাদের ইনকাম ফিক্সড তাদের জন্য বেশি সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য আমাদের বলা হয় যে এমন মুদ্রাস্ফীতি হইতে হবে বা এভাবে মুদ্রাস্ফীতি হইতে হবে যেখানে তোমার দেখা যাবে যে তোমার একদিক থেকে তোমার মুদ্রাস্ফীতি হওয়ার ফলে একদিক থেকে মুনাফা বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, মূলধন গঠন বৃদ্ধি পাবে, বিনিয়োগ হবে। অন্যদিকে যাদের ফিক্সড ইনকাম আছে, যাদের ইনকাম কম, তাদের জন্য বেশি কষ্ট না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝছো? তাই এখানে আমরা বলি যে একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন কোনোটাই ভালো নয়। একটা দেশের জন্য যে জিনিসটা ভালো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। কি বলো? মৃদু মুদ্রাস্ফীতি ভালো বলবো আমরা। কি বলবো? যে একটা দেশের জন্য মৃদু মুদ্রাস্ফীতি ভালো। মৃদু মুদ্রাস্ফীতি কি বলো? ভালো। তো মৃদু মুদ্রাস্ফীতি হলে কি হয়, যে একটা দেশে 0 থেকে 5% যদি মুদ্রাস্ফীতি হয় সেটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। অর্থাৎ সেই দেশে যেই দ্রব্যের দাম ছিল 100 টাকা, এক বছর পরে সেই দ্রব্যের দাম 105 টাকা হয়েছে। সো এটার মানে হচ্ছে সেই দেশে মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে। ক্লিয়ার? কিছু কিছু বইতে আবার 3% আছে, অর্থাৎ 0 থেকে 3% আছে। সো আনসার 0 থেকে 3 বা 0 থেকে 5 দুটাই হইতে পারে। সো মৃদু মুদ্রাস্ফীতি ভালো, যার কারণে মৃদু মুদ্রাস্ফীতি হলে ব্যবসায়ীরাও মোটামুটি মুনাফা করতে পারে, কিছু কিছু সঞ্চয় কিছু কিছু হয়, মূলধন গঠন হয়, বিনিয়োগও হয়, অল্প অল্প হয় আর কি। অন্যদিকে যারা সাধারণ ভোক্তা আছে বা সাধারণ যারা আমাদের যারা ফিক্সড ইনকাম আছে তাদের জন্য এটা হচ্ছে যদি একটু কষ্ট হয়, যাদের ফিক্সড ইনকাম তাদের জন্য, তবে এটা অতিরিক্ত কষ্ট না। কেমন? যেমন 100 টাকার জিনিস এক বছর পর 105 টাকা হয়েছে, এটার ফলে কি বেশি কষ্ট হবে যারা সাধারণ ভোক্তা আছে তাদের মধ্যে? না, বেশি কষ্ট হবে না। কথা ক্লিয়ার? সেজন্য মৃদু মুদ্রাস্ফীতি ভালো বলবো আমরা। স্যার ফ্রি ক্লাস কয়টা নেবেন? ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমাদেরকে আমি সুন্দর করে গোছায় পড়াই দিব, বাট তোমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ শেয়ার মেনশন করা। দেখো এখন দেখো তোমাদের জন্য কত কষ্ট করতেছি, বাট তোমরা করতেছো মাত্র 50 জন ক্লাস করতেছো। তোমরা কিন্তু চাইলে এই 50 জন যদি 50টা শেয়ার করো বা 50টা জনকে যদি মেনশন করো, এখানে কিন্তু 100 জন ক্লাস করবে আমি জানি, কিন্তু তোমরা সেটা করো না। তোমাদের মানে একটু কষ্ট করতে ইচ্ছে করো না। তোমাদের জন্য কত গলা ফাটাই চিল্লা চিল্লায় ক্লাস নিচ্ছে, এবার তোমরা একটু একটা শেয়ার একটা মেনশন করো না। ভাইয়া অক্টোবরের শেষ সপ্তাহে আমাদের প্রি টেস্ট শুরু হবে। প্রি টেস্ট সিলেবাসে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম অধ্যায় আছে। হ্যাঁ, এই অধ্যায়টা আমি তোমাদের পড়াই দিব, সপ্তম অধ্যায়টা কোনো সমস্যা নাই। তোমাদের কাজ থাকবে তোমরা একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দেবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার কি থাকবে, রিকোয়েস্ট থাকবে আর কি, শেয়ার মেনশন করে দিবা। 8টায় ক্লাস হবে, পরিণতি ক্লাস হবে 8টায়, ঠিক আছে? সো আমরা তাহলে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচনের পার্থক্যটা আমরা বুঝতে পারছি, এবং হচ্ছে মুদ্রাস্ফীতি হইলে ভালো না, মুদ্রা সংকোচন হইলে ভালো না, যেটা ভালো সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি, সেই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। কেমন? আমাদের পরীক্ষায় এই মুদ্রাস্ফীতি টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মুদ্রাস্ফীতি বের করতে হবে, মুদ্রাস্ফীতির হার বের করতে হবে চিত্র দিয়ে।
স্যার চিত্র দিয়ে কেমনে আসে? যেমন ধর এরকম একটা চিত্র তোমরা দেখবা যে এভাবে করে দিছে, এটা হচ্ছে এএস, এটা হচ্ছে এডি, অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, কেমন? সো দেখবা যে এখানে বলছে 10 টাকা ছিল, সেই দ্রব্যের দামটা বেড়ে এডিটা বেড়ে মনে করো যে এডি 0 ছিল এডি 1 হয়েছে, এর ফলে আমাদের এ থেকে বি বিন্দুতে ভারসাম্য চলে গেছে। সো আমাদের দাম স্তর বৃদ্ধি, এখানে দাম স্তর থাকে সাধারণত, দাম স্তর। সো দাম স্তর মনে করো যে বৃদ্ধি পেয়ে কত হলো, যে তোমার হচ্ছে 15 টাকা হলো। এখান থেকে আমাদেরকে কি বলে যে এটা মনে করো 10, এখান থেকে আমাদের বলে যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, কেমন? চিত্র দিয়ে এরকম আসতে পারে, আরেকটা চিত্র আসতে পারে, সেটা হচ্ছে এরকম, যেটাকে আমরা ঘাটতিজনিত বা ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি, যেখানে দাম স্তর উপরে থাকে, দাম স্তর উপরে, আর নিচে উৎপাদন থাকে, উৎপাদন, এটাকে আমরা কিউ বলে থাকি। এখানে উৎপাদন হবে, উৎপাদন বা কিউ বলে থাকি। তো এটার ক্ষেত্রে হচ্ছে চিত্রটা এরকম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এডি 0, এটা হচ্ছে এএস 0, সরি এএস 0 মনে করো। সে অবস্থায় ভারসাম্য বিন্দু ছিল এটা, এটা ছিল 10 টাকা কোনো দ্রব্যের দাম, উৎপাদনের পরিমাণ মনে করো 10 ছিল। মনে করো যে সাপ্লাই কমে গেছে, সাপ্লাই কমে যাওয়ার ফলে আমাদের ভারসাম্য বিন্দু এ থেকে বিতে চলে আসে ভারসাম্য, যার ফলে মনে করো যে দাম বেড়ে 20 টাকা হয়ে গেছে, দাম তো বৃদ্ধি পাইছে আর কি। তো উৎপাদনও কমে যায়, উৎপাদন কমে মনে করো যে 8 হলো। তো এরকম আমাদের চিত্র দিয়ে বলে যে এখান থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো বা মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় করো। এই চিত্রগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, এই চিত্রগুলো করতে কাছে সেটা জানতে হবে, যেটাকে বলা হয় মুদ্রাস্ফীতির চিত্র। এখানে আমি দুইটা চিত্র লিখছি, এই দুটো চিত্রই আসে মুদ্রাস্ফীতির চাপটা থেকে। একটা হচ্ছে তোমার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র। কিসে বলো? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র এটা, ঠিক আছে, জনিত মুদ্রাস্ফীতির চিত্র। এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা প্রথম চিত্রটা। আর এটা হচ্ছে, এটাকে আমরা বলি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র, ব্যয় বৃদ্ধিজনিত বা বাধাজনিত বলা হয় এটাকে। আর এটাকে শুধু চাহিদা বৃদ্ধিজনিত নয়, এটাকে আবার প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়, প্রকৃত মুদ্রাস্ফীতির চিত্র বলা হয় এটা। এটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতির চিত্র বা চাহিদা বৃদ্ধিজনিত চিত্র, আর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রা স্ফীতির চিত্র, অথবা এটাকে আমরা বলে থাকি বাধাজনিত, ঠিক আছে, বাধা জড়িত মুদ্রাস্ফীতির চিত্র আমরা বলে থাকি। তো এই দুইটা চিত্র সম্পর্কে আমরা এখন জানবো, এই দুটো চিত্র কেমনে আঁকতে হয়, ঠিক আছে। আমার মনে হয় না আমি এই দুইটা চিত্র এখন তোমাদেরকে বুঝাইতে পারবো যে সেই সময় পাবো, কারণ হচ্ছে এই দুটো চিত্র সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে এই দুটো চিত্র কোথা থেকে আসে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, ডিটেলসে জানতে হবে আর কি। সো আমার মনে হয় যে আমরা নেক্সট ক্লাসে পড়ি এটা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা একদম শুরু থেকে অর্থাৎ মুদ্রাস্ফীতির এই দুইটা চিত্র সম্পর্কে আমরা আলোচনা করবো। আমি তোমাদের ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। প্রথম ক্লাসটা করাইছি, সেটা ইউটিউবে আপলোড করা হয়েছে পড়ালেখা ইউটিউব চ্যানেলে, সেটার লিঙ্ক হচ্ছে আমি আমাদের যে পোস্ট হয়েছিল আজকের ক্লাসে সেখানে আমি দিয়ে দিয়েছি, আবার আমি দিয়ে দিব, ঠিক আছে। এই ক্লাসটা এখন শেষ করে আমি তোমাদেরকে দুইটা লিঙ্কে দিয়ে দিব, যে এই আজকের ক্লাসের লিঙ্ক, আচ্ছা আজকে দিব না, কালকে দিব, সেটা আজকের ক্লাসের লিঙ্কও দিব, এবং হচ্ছে গত যে ক্লাসটা হয়েছে সেটা লিঙ্কও তোমাদেরকে আমি দিয়ে দিব, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পাবা। গত ক্লাসটা ইউটিউব চ্যানেলে আসতে, পড়ালেখা ইউটিউব চ্যানেলে আসতে, পড়ালেখা দিয়ে সার্চ করবা, আমাদের পেজে যাবে, নাম আছে সেটা দিয়ে সার্চ করবা, পেয়ে যাবা, ঠিক আছে। আর হচ্ছে এই ক্লাসটা তো এখানে আছে, তো এটাও ইউটিউবে আপলোড করা হবে কালকে, অথবা কালকে আপলোড করা হবে, তাহলে দেখা যাবে তোমরা সেখান থেকে এই দুটো ক্লাস করো। ধারাবাহিকভাবে আমি পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াই দিব ফুললি ফুল। তোমাদের যেটা করতে হবে, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জাস্ট বলে দিবা ক্লাসটা যেন তারাও কি করে, তারাও অ্যাটেন্ড করে, এবং তাদেরকে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা আর কি, ঠিক আছে। সো এই কারো কোনো বিষয় জানার থাকলে বলার থাকলে বলতে পারো। আমরা নেক্সট ক্লাসে এই দুটো চিত্র করবো ইনশাল্লাহ, এই দুটো চিত্র আমরা বুঝবো ভালো করে। কারো কোনো বিষয় জানার আছে? হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে বোঝাবো, আজকের ক্লাসে বোঝালে তোমরা ধরতেও পারবে না, এগুলো একটু কঠিন মনে হবে তোমাদের, সেজন্য। চিত্র আমরা বুঝাই নাই ভাইয়া, চিত্র বুঝতে পারলাম না, আমরা বুঝাই নাই, চিত্র আমরা নেক্সট ক্লাসে বুঝবো। নেক্সট ক্লাসে একদম ডিটেলস আমি বোঝাবো চিত্রগুলো। আমাদের নেক্সট ক্লাস হবে, আজকে হচ্ছে শনিবার, নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবারে, আবার নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার এবং শনিবারে। আমার ক্লাস থাকবে অলওয়েজ বৃহস্পতি এবং শনিবারে, তোমাদের সাথে ক্লাস থাকবে আমার, এবং আমাদের পেজে কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে প্রত্যেকটা বিষয়। যেমন একটু পরে হচ্ছে তোমাদের পরিণতি ক্লাস হবে, একটু পরে তোমাদের 8টা থেকে পরিণতি ক্লাস শুরু হবে, 8টা থেকে পরিণতি ক্লাস শুরু হবে। তোমরা যারা আছো মানবিকের এবং ব্যবসা শিক্ষা যারা আছো সবাই এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পেয়ে যাবা। ফ্রি ক্লাসের রুটিন হচ্ছে আমাদের কভার ফটোতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। সো এই আর কি।
চিত্রে কি শাল দেওয়া থাকবে না? চিত্রের মধ্যে শাল দেওয়া থাকবে না, আমরা সেটা বুঝতে হবে, আমরা দেখাবো কেমনে করবা। আমিরুল হক বলছে স্যার এইচএসসি 25-এ আমি পেইড ব্যাচে ভর্তি হতে চাইছিলাম। দেখো এইচএসসি 25-এ আমাদের, আমি একটু লিখে দিই তোমরা যারা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ, এইচএসসি 25-এর আমাদের দুইটা কোর্স আছে। একটা কোর্স হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ, যেই ব্যাচে আমরা অল সাবজেক্ট পড়াই, অল সাবজেক্ট। আর এই অল সাবজেক্টের, ঠিক আছে, অল সাবজেক্টের এই কোর্স ফি হচ্ছে 1499 টাকা। আমাদের পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা, অথবা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা 017, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো 01746561160, এই নাম্বারে সরাসরি কল দিবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা। আরেকটা আমাদের 25-এ আরেকটা ব্যাচ আছে, 2 নাম্বার ব্যাচ, সেটা হচ্ছে জাস্ট যাদের ইকোনমিক্সের প্রবলেম, শুধু ইকোনমিক্স, তাদের জন্য হচ্ছে ইকোনমিক্স টার্গেট A+ ব্যাচ, টার্গেট A+ ব্যাচ, যেটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, 1 মাসের মতো হচ্ছে, এবং হচ্ছে জাস্ট 2টা অধ্যায় পড়াইছি, সেগুলো তুমি রেকর্ডে পাবা। এটাও তোমাদের মাঝামাঝি এখন ক্লাস 50% মতো ক্লাস শেষ হয়েছে, যেগুলো হয়ে গেছে সেগুলো ক্লাস পাবা। এটা শুধু ইকোনমিক্সের জন্য, এটা কোর্স ফি হচ্ছে 999 টাকা, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের 26-এ যারা আছো, যারা এবছর ফার্স্ট ইয়ারে, তাদের জন্য আমাদের কোর্স আছে 2026-এর জন্য আমাদের একটাই কোর্স আছে, সেটা হচ্ছে 1 নম্বরে অ্যাডভান্স ব্যাচে আমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে, এটা অল সাবজেক্টের, অ্যাডভান্স ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে অল সাবজেক্ট, এটা অল সাবজেক্ট। আর কোর্স ফি হচ্ছে এটা, এখন আমাদের ডিসকাউন্টে কোর্স ফি চলছে, এটাতে শুধু ফার্স্ট পেপার পড়ানো হবে, অল সাবজেক্টের ফার্স্ট পেপার। এখানে আমাদের কোর্স ফি হচ্ছে 1599 টাকা। কেমন? তোমাদের কিন্তু ফুল সিলেবাস মাথায় রাখবা। তো এটাতে আমি ফার্স্ট পেপারে আমরা প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট পেপার পড়াই দিব 1599 টাকা দিয়ে। সো এগুলোতে তোমরা ভর্তি হতে চাইলে আমাদের পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। ডেলি 2 ঘন্টা করে ক্লাস হবে, ঠিক আছে। যারা গোল্ডেন ব্যাচে ভর্তি হবা তাদের জন্য হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত, আর যারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবে 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস। আর টার্গেট A+ ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 11টা ক্লাস নিব আমি, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে? ইকোনমিক্স কোর্সে 2টা পড়াবেন, হ্যাঁ। এই যে টার্গেট A+ ব্যাচ দেখতেছে, এটাতে আমরা 2টা পড়াবো, ফার্স্টে আমরা 2টা পড়াবো। আর এই গোল্ডেন ব্যাচে তো 2টাই পড়াবে। এই গোল্ডেন ব্যাচ তো আমাদের অল সাবজেক্ট দুই পেপারে পড়ানো হয়, আর এই অ্যাডভান্স ব্যাচে শুধু ফার্স্ট পেপার পড়ানো হয়। এটা শুধু ফার্স্ট পেপারের জন্য, ঠিক আছে। ফার্স্ট পেপার পড়ানো হবে কারণ তোমাদের ফুল সিলেবাস তো, সেজন্য। আর হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্ট পেপারটা বেশি প্রয়োজন, সেজন্য আমরা ফার্স্ট পেপারটা পড়াই। এরপর গোল্ডেন ব্যাচ হয় তোমাদের 26-এর গোল্ডেন ব্যাচ আসবে, এর পরের ব্যাচ আর কি, যেখানে আমরা ফার্স্ট পেপার 2টাই পড়াবো, ঠিক আছে। রায়ান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। অবশ্যই তুমিও ভালো থাকবা, এবং হচ্ছে আবার জয়েন করবা বৃহস্পতিবার, আমার সাথে আবার দেখা হবে। আর হচ্ছে যাদের পরিণতি আছে তারা কিন্তু 8টায় ক্লাস করবা। কেমনই রয়েছে ইংলিশ এক্সট্রা ক্লাস, এক্সট্রা কোর্স দিতে পারেন স্যার, ভালো হবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো ভাইয়া, আমরা চেষ্টা করবো ইংলিশের জন্য এক্সট্রা কোর্স দেওয়ার জন্য। আমিরুল হক বলছে স্যার গোল্ডেন ব্যাচের সময় কি পরীক্ষা, গোল্ডেন ব্যাচের সময় কি পরীক্ষা পর্যন্ত? হ্যাঁ, গোল্ডেন ব্যাচটা হচ্ছে আমাদের ক্লাসটা চলতেছে, ক্লাসটা আরও হয়তো 2-3 মাস ক্লাস হবে, 3 মাসের মধ্যে আরও ক্লাস হবে, 2-3 মাস, 2 মাস হয়ে যেতে পারে হয়তো। তো কোর্স যতদিন শেষ না হয়, অর্থাৎ সম্পূর্ণ ফার্স্ট সেমিস্টার আমরা শেষ করাবো, এবং সেই ক্লাসগুলো এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে রেকর্ডেড। মৃদু মুদ্রাস্ফীতি আবার বলেন, যেখানে মুদ্রাস্ফীতির হারটা 0 থেকে 5%-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি একদম কম আর কি, ছোট। এটা দ্বিতীয় পত্র, অ্যাডভান্স ব্যাচের দ্বিতীয় পত্র আমরা পড়াবো হচ্ছে এটার পরে যে গোল্ডেন ব্যাচ আসবে তোমাদের জন্য, মানে যেমন এখন 25-এর জন্য গোল্ডেন ব্যাচ চলতেছে, ঠিক সেমভাবে 26-এর জন্য গোল্ডেন ব্যাচ আসবে, সেই ব্যাচে আমরা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার 2টাই পড়াই, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং হচ্ছে পরিণতি যাদের আছে তারা ক্লাসে যুক্ত হয়ে যাবে 8টা বাজে, ঠিক 8টা ক্লাস শুরু হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।